অনুষ্ঠানটা আসলে সকালে হওয়ার কথা ছিল, তো এখানে যেহেতু পরীক্ষা ছিল আমরা একটু এলোমেলো হয়ে বিকালে শুরু করছি। তো আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে ওনারও অনুষ্ঠান ছিল, সেগুলোকে ক্যান্সেল করে উনি এসছেন। আরও অন্যান্য যে সমস্ত অতিথিরা ছিল আর কি, তারা কেউ কেউ আসবেন। বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক বিশেষভাবে ধন্যবাদ জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম, উনি জানার পর থেকেই সাথে সাথেই বলেছেন যে না আমি আসবো, আমি থাকব। এবং ডিন মহোদয় উনি ডক্টর মাহমুদ ওসমান ইমাম, উনি পথে আছেন, উনি এসে জয়েন করবেন। ইউজিসির চেয়ারম্যান ওনার আসার কথা ছিল, উনি আসবেন না, একজন সদস্য উনি আসবেন। তো আমি খুবই দুঃখিত যে আসলে আমাদের একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে। বাট প্রায় 11 বছর ধরে আমরা এই আয়োজনটা করছি, 2015 সালে প্রথম শুরু করি। আমাদের উদ্দেশ্য খুবই বলতে পারেন একটা নোভেল অবজেক্টিভ থেকে, যে শিক্ষার্থীদের মধ্যে এমনি তো 21-এর বইমেলায় মূলত ফিকশন, নন ফিকশন, গল্প, উপন্যাস সব ধরনের বই থাকে। এটার একটা উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আমাদের দেশে যে সমস্ত নন ফিকশন বইগুলো প্রকাশিত হয় কিভাবে সাশ্রয়ীভাবে এবং এক জায়গায় সকল প্রকাশকদের নিয়ে আসা যায়, যে তারা শিক্ষার্থীদের নন ফিকশন। এবং বিশ্ববিদ্যালয়ে গতবার ডক্টর নিয়াজ স্যার উনি উদ্বোধন করেছিলেন, এবার ব্যস্ততার কারণে উনি মনে হয় ঢাকার বাইরে চিটাগাংয়ে গিয়েছেন, উনি থাকতে চেয়েছিলেন এবং আমাদেরকে বলেছিলেন যে আগামী বছর আমি নিজে উদ্যোগ নিয়ে বড় করে করব আর কি। তো বিজনেস ফ্যাকাল্টি এটা যেহেতু তাদের প্রোগ্রাম, এখান থেকে ছাড়তে চায় না, বলে যে না এখানেই করেন, একটু সুন্দর করে গুছিয়ে করবেন। তো বিশেষ কিছুই বলার নেই, মূলত আমরা বইকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। বই আমাদের চিন্তার উৎস তৈরি করে, প্রেরণার উৎস তৈরি করে এবং নতুন নতুন ভাবনার সূত্র যোগায়। এবং বাংলাদেশে আমরা খেয়াল করে দেখি যে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমাদের পাঠ্যাভ্যাস একটু কম। অনেকে আমরা দেখেছি যে দেশের বাইরে বাসের মধ্যেও বই পড়ে, চলতে ফিরতে বই পড়ে। এবং আমরা যখন শুরু করি তখন আমাদের চিন্তাটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এটা শুরু হবে, কিন্তু অন্য ক্যাম্পাসেও নিয়ে যাওয়া এটাকে। তো আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এটার সঙ্গে আমাদের এখানে যে এই বইমেলার কিছু বৈশিষ্ট্য আছে, যে যারা প্রকাশক এখানে অংশ নেন এখানে আসলে তাদের কোনো কস্ট ইনভলভ নেই, এবং আমরা যারা আমাদেরকে সহায়তা দেন মূলত তাদের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়েই এই মেলাটার আমরা আয়োজন করি। বিশ্ববিদ্যালয়ের কাছ থেকেও আমরা কোনো আর্থিক সহযোগিতা নেই না, কিন্তু তাদের সব ধরনের পৃষ্ঠপোষকতা এবং পাশে দাঁড়ানোর কারণেই এই আয়োজনটা সম্ভব হয়। তো আমরা মূলত শিক্ষার্থীদের 25% কমিশনে, এখানে যারা প্রকাশক আছেন তারা শিক্ষার্থীদের 25% কমিশনে বই দেন। শিক্ষার্থীদের বাইরেও যারা জানেন, অনেকে বাইরে থেকেও সাশ্রয়ী মূল্যে বই কিনতে এখানে আসেন। একই সঙ্গে যেদিন শেষ হয়, এবারও আমরা চেয়েছিলাম একটু 3 দিনের জায়গায় 4 দিন বা 5 দিন এরকম করা যায় কিনা, তো বিশ্ববিদ্যালয় প্রশাসন বলল যে না 3 দিনই করেন, এটা বাড়ানোর দরকার নেই। আজকেও একটু শুরু করতে দেরি হয়ে গেছে, ম্যাম এখানে আছেন, যদি সুযোগ পাই একটু বাড়াতে পারলে ভালো হয়। আর শেষ দিন আমরা একটু র্যাফেল ড্র করি, মূলত শিক্ষার্থীরাই থাকেন বা বাইরের যারা আছেন, মূলত শিক্ষার্থীরা পুরস্কার নিয়ে আনন্দ পান। তো এবার আমাদের একটা নতুন আর কি একটা বাইক, ক্যাম্পাসের মধ্যে অনেকে বাইক পছন্দ করেন। নার্সির সিনটেক্স ওরা একটা বাইক তৈরি করেছে এবং বাংলাদেশে নতুন বাজারজাত করেছে। তো শেষ দিনে এই পুরস্কারটা যারা এখানে থাকবেন তাদেরকেই দেওয়া হবে আর কি, যারা বই কিনবেন। 100 টাকার বেশি বই কিনলেই এখানে রাফেল লটারি আছে আর কি, আপনারা শেষ দিনে। তো আমার বিশেষ কিছুই বলার নেই, আমার শুধু এইটুকুই বলা যে ডিন মহোদয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনকে আমার বিশেষভাবে ধন্যবাদ যে আমরা প্রায় 11 বছর ধরে আয়োজনটা করছি এবং একটা নিরেট ছাত্রদের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে বই নিয়ে যোগাযোগ, এবং বইগুলো যেন সবাই যে যা বই করে। অনেক সময় এই মেলাকে কেন্দ্র করেও আজকাল অনেক প্রকাশক প্রতিষ্ঠান নন ফিকশন বই তৈরি করছেন, এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হয় যে প্রতি বছরে আমরা যেটা করি যে সেরা লেখকদের পুরস্কার দিই, এবং একটা খুবই অ্যাকসেপ্টেড জুরি বোর্ড এটা করে আসছেন গত 7-8 বছর ধরে, এবারও তারা করবেন। তো আমি আর বিশেষ কথা না বাড়াই, আমাদের মধ্যে কিছু প্রকাশক বন্ধু আছেন, যেমন সৈয়দ জাকির হোসেন, অ্যাডন পাবলিকেশনস, মাহবুর রহমান, খুবই তরুণ, এবং
আপনারা সবাই চেনেন তাকে, তরুণ প্রকাশক মাহবুবুর রহমান। এবং গত বছর আমরা যখন মেলাটা করি, মেলার কিন্তু একটা থিম কালার আমাদের ছিল, যে জুলাই অভ্যুত্থানের থিমকে আমরা এই মেলায় ধারণ করেছিলাম। গতবারের যখন মেলা হয় সেই মেলাতে আমরা লাল সবুজের একটা রং দিয়ে এই গোটা মেলাটাকে, এবং অনেকটা বলতে পারেন জুলাই অভ্যুত্থানকে ডেডিকেশন ছিল আমাদের এই মেলাটা আর কি। গত বছর আমরা করেছিলাম সম্ভবত এটা ডিসেম্বর মাসে, এবং এই মেলার মূল থিমই ছিল জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি এবং তাদের যে আত্মত্যাগ এবং তারা যে গণ অভ্যুত্থানের একদম সামনের সারিতে কাজ করেছে। তো এবছরের মেলা তারই কন্টিনিউশন হিসেবে আপনারা ধরতে পারেন। তো আমি আর কথা না বাড়াই, আমি বদরুলকে ধন্যবাদ জানাই যে অনুষ্ঠান সঞ্চালন করেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এই মেলায় আমরা শুরুতেই বলেছি এবার 39টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে এবং আমাদের মধ্যে এই মুহূর্তে আসলে অনেক প্রকাশক উপস্থিত আছেন। আমি তাদের মধ্যে থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো অ্যাডন পাবলিকেশনসের সৈয়দ জাকির হোসেনকে। সৈয়দ জাকির হোসেন। আসসালামু আলাইকুম। তরুণরা আছে, আমরা কিছুটা প্রবীণরাও আছি। ছাত্রজীবন পার হয়ে এসেছি সেই অনেক আগে, কিন্তু নিজেকে প্রতিদিনই ছাত্রই মনে হয়। আর প্রকাশক হিসাবে বইয়ের সাথে যে সম্পর্ক, আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য যাদের নাম দেখছি, ওনারা থাকবেন মনে করে আমি একটা নোট নিয়ে এসেছিলাম। তবু যে নোটটি নিয়েছি তার দুই একটি কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান উৎপাদন করে। যেই জ্ঞান উৎপাদন করে, যেই চিন্তা উৎপাদন করে, যেই মনোভাব আত্মমর্যাদাবোধ তৈরি করে, আমরা প্রকাশকরা সেটা পাঠকের কাছে সর্বোপরি জাতি গঠনের মননে সরবরাহ করি। এটাও কিন্তু একটা রাজনীতি। একটা রাষ্ট্রের ভূখণ্ডের রাজনীতি করা যেরকম, প্রকাশনা করাটাও তাই। আজকের যিনি প্রধান অতিথি ছিলেন তিনি আসবেন না বললেন, তবুও বলি, উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তখন আমার এক বড় ভাইকে নিয়ে ওনার সাথে আমি দেখা করেছিলাম। তখন আমি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে প্রকাশনা শুরু করেছি, যদিও বা চট্টগ্রামে শুরু করেছিলাম। দেখা করে সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয়গুলো কি করে, প্রকাশনার সাথে বিশ্ববিদ্যালয়ের কি সম্পর্ক আছে, বিশ্ববিদ্যালয়ে যে জ্ঞান উৎপাদন করে সেটা কিভাবে সারা বিশ্বে বিপণন করে, এই কথাটি আমি ফয়েজ সাহেবকে বলেছিলাম। এরপরে উনি সিদ্ধান্ত গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রকাশনার একটি বিভাগ খুলবেন। উনি আন্তর্জাতিকভাবে একটা মিটিং করেছিলেন, একটা ওয়ার্কশপও করেছিলেন তখন। এরপর এটা পিছিয়ে যায়। কেন পিছিয়ে গিয়েছে বা কেন গিয়েছে আমরা ঠিক জানতাম না। পরবর্তীতে পাবলিকেশন নিয়ে একটি বিভাগ হলো, কিন্তু সেটা হলো প্রিন্টিং পাবলিকেশন। আসলে প্রিন্টিংটা একটা টুলস, পুরো প্রকাশনার তুলনায় প্রিন্টিংটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটি অংশ মাত্র। মূল জ্ঞানটা হচ্ছে বেসিক জিনিস। নামটি উল্টা হয়ে গেল, প্রিন্টিংয়ে চলে গেল। এটা যদি পাবলিশিং স্টাডিজ হতো, ওখানেও প্রিন্টিংকে রাখা যেত। তখন আমি প্রশ্ন করলাম, যখন এটা হওয়ার সময় তখন আমাকে ডাকা হয়নি, বলে যে প্রিন্টিংয়ের একটা বাজার আছে, আমরা বাজার তৈরি করার জন্য, বেকার সমস্যার সমাধান করার জন্য এটা করেছি। এটার জন্য তো লোক তৈরির জন্য গ্রাফিক ইনস্টিটিউট আছে। এই গ্রাফিক ইনস্টিটিউট সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে বাংলাদেশের মোহাম্মদপুরের গ্রাফিক ইনস্টিটিউট কি পরিমাণ প্রিন্টিং টেকনোলজির লোক সরবরাহ করে আসলে আমরা খবরও রাখি না। প্রযুক্তির কারণে আরও সুবিধা হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্যের কথা বলি। 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগ, প্রকাশনা করার জন্য বাংলা বিভাগ একটা উদ্যোগ নিয়েছিল 1943 সালে, বাংলার ইতিহাস রচনা করার জন্য। তখন
রমেশচন্দ্র সেন মজুমদার, যদুনাথ সরকার এবং নেহার রঞ্জন রায়কে কমিটি করে আমাদের শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কমিটির সদস্য ছিলেন। বাংলার আদি ইতিহাস রচনার জন্য প্রকল্প নিয়েছিলেন। 2টি বই বের হয় বাংলার ইতিহাস নিয়ে। এরপরে বাংলার আদি পর্বটা বের করলেন নিহারঞ্জন রায়। এর ধারাবাহিকতা শুধু বাংলা নিয়ে নয়, বাংলা বিভাগ নিয়ে নয়, বাংলার ইতিহাস নিয়ে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের গবেষণা অব্যাহত রাখেনি। এটা হচ্ছে আমাদের দেশের একটা দুঃখজনক ঘটনা। অথচ এই বাংলাকে নিয়ে, বাংলার মাটির নিচে যারা আছে, বাংলায় যে আদি বিপ্লবগুলি হয়েছে, গণ অভ্যুত্থানগুলি হয়েছে, হাবিলদার রজব আলী থেকে শুরু করে তিতুমির, শরীয়তুল্লাহ, সূর্য সেন, ক্ষুদিরাম, এই জিনিসগুলো নিয়ে আমরা বিচ্ছিন্নভাবে কাজ করেছি। আমরা মৌলিক রাজনীতির কাজটি করিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের ভাবা উচিত না হয়। আর আমাদের সম্পাদক সাহেব একটি কথা বললেন 3 দিনের বইমেলা, সেটা নিয়ে একটু কথা বলি। উনি বললেন প্রকাশকদের এখানে কোনো খরচ হয় না। আমি তাকে ধন্যবাদ দেব, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই ঠিক আছে। কিন্তু আমি যেসব ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে গিয়ে থাকি, যারা ওই বুক ফেয়ারগুলি করেন যেসব রাষ্ট্র, তারা রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে ইনভাইট করে তাদের খরচেই নিয়ে যায়। কারণ তাদের কাছে আমাদের বাংলাদেশে আমরা কি জ্ঞান উৎপাদন করছি, কি জ্ঞান রচনা হয়েছে, কি জিনিস পাবলিশ করেছি তাদের দরকার হয়। আমাদের দেশে দুঃখজনক হচ্ছে এই চর্চাগুলি আমরা গড়ে তুলতে পারিনি। আমি বণিক বার্তাকে ধন্যবাদ দেব, বিশেষ করে এরকম নন ফিকশন বইমেলা। আসলে ইন্টারন্যাশনালি যেসব বই মেলা হয়, সেই বই মেলারই একটা আদল কিন্তু এখানে আছে। আমাদের দেশে সৃজনশীল বই মেলা বলে একটা কথা আছে। সারা পৃথিবীতে কিন্তু আসলে বই মানে সবগুলি বই, একাডেমিক বই। আমাদের দেশে কেন শিক্ষা ব্যবস্থার কারণে এগুলি আমরা হারিয়ে ফেলছি আমি ঠিক জানি না। আমাদের দুঃখজনক হচ্ছে আমাদের দেশের সৃজনশীলতা আছে, শিক্ষা ব্যবস্থা আছে, সব কিছুই আছে, কিন্তু আমাদের সমন্বয়, উদ্যোগ, ঠিক জায়গায় ঠিক কাজটি আমাদের অভাব আছে। বণিক বার্তা 9ম বর্ষে পড়ল এই নন ফিকশন বইমেলা। এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং এটা অব্যাহত থাকবে। গত বছর কথা হয়েছিল অন্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া, আশা করি আমরা সেটা দেখতে পাবো। আর যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আবারও আমার এতক্ষণ কথা শোনার জন্য, আমার আরও কিছু নোট ছিল, আমি এগুলি সংক্ষিপ্ত কথার কারণে, কারণ আমাদের প্রকাশনা নিয়ে একাডেমিক কথা বলার জায়গা আমরা পাই না, এটাকে আমার জায়গা বলে মনে হয়েছিল। ধন্যবাদ। ধন্যবাদ সৈয়দ জাকির হোসেন। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো, আসলে আমাদের মাগরিবের সময় এগিয়ে আসছে, আমরা একটু সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে তার বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 9ম নন ফিকশন বইমেলায় উপস্থিত অতিথিবৃন্দ এবং পাঠকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রতি বছরই মাতৃভাষা বইমেলা অনুষ্ঠিত হয়, আন্তর্জাতিক মাতৃভাষা, ফেব্রুয়ারিতে। কিন্তু এবার কোনো একটা কারণে, যা একটা সংকটের কারণে, যেহেতু নির্বাচন আছে, তো বইমেলাটা একটু শুরু হতে লেট হচ্ছে। নির্বাচনের পরে হবে এবং সে সময় হয়তো আবার ঝড় বৃষ্টিও চলে আসতে পারে। কতটা সফল হবে জানি না, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এটি পাঠকদের জন্য অনেক বড় একটা আনন্দের, কারণ পাঠকরা দীর্ঘদিন যাবৎ বইমেলার জন্য অপেক্ষা করে। বইমেলা হইলে এখানে কিছু একটা ছাড়ে বই পাওয়া যায় খুব সুলভ মূল্যে। তো সেই জায়গা থেকে আশা করি আমাদের বইমেলার যে একটা ঘাটতি তৈরি হতে যাচ্ছে এই বছরের জন্য, এটি পূরণ করতে এই নন ফিকশন বইমেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি খুবই সংক্ষেপে শেষ করছি এবং এই বইমেলার সার্বিক এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
বণিক বার্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফ্যাকাল্টির যৌথ উদ্যোগে আজকের বইমেলায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রকাশকবৃন্দ, উপস্থিত পাঠকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বইমেলা আমি ফার্স্ট ইয়ার যখন আসছি 2017 সালে, তখন থেকে দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশে অনেক জায়গায় বইমেলা হয়, কিন্তু এই বইমেলাটা একটু ক্রিয়েটিভ, একটু ইনোভেটিভ। বইমেলা গেলে একটু ভালো লাগে, এই যে পরিবেশ, প্রেজেন্টেশন এবং গুছানো এবং নতুন একটা ডাইভার্সিফাইড বইগুলোর সমন্বয় এখানে আনা। তো আমি প্রতি বছর চেষ্টা করতাম আসার জন্য, এই বছর এসেছে। এই বছর আরেকটু এক্সেপশনাল মনে হচ্ছে, আরও বেশি গুছানো মনে হচ্ছে। শিক্ষার্থীরা আশা করছি 3 দিনব্যাপী যে বইমেলা হচ্ছে সেখানে আসবে, তারা দেখে তাদের নিজেদেরকে আলোকিত করবে। আমরা একটি ছন্দ সবাই জানি, না পড়িলে বই অন্ধকারে রই, পড়িলে বই আলোকিত হই। তো আমরা যে আলোকিত সমাজের স্বপ্ন দেখি, আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, বাংলাদেশের দীর্ঘদিনের যে আজাদির লড়াই, একটা আলোকিত সমাজ বিনির্মাণ করা আমাদের শহীদদের যে স্বপ্ন, তো সেই স্বপ্নের আলোকে যদি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই বই পড়া এবং বইয়ের থেকে মেসেজ নিয়ে আমাদের এই সমাজকে আলোকিত করা, সেটার দরকার। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জেনারেশন, বাংলাদেশে এখন প্রায় 4 কোটি তরুণ আছে, আমরা এত বেশি অনলাইনে এডিক্টেড, আমরা বই পড়তে চাই না। আগের সময়ে যে জেনারেশন ছিল তারা বই পড়তো, চিঠি লিখতো, বইয়ের সাথে সম্পর্কটা অনেক বেশি ছিল। কিন্তু এই জেনারেশন আমরা অনেক বেশি বই থেকে দূরে সরে যাচ্ছি, অনেক বেশি আমাদের ডিভাইস কেন্দ্রিক আসক্তি আমাদের বাড়ছে। তো সে জায়গায় এই ধরনের আয়োজনগুলো আমি মনে করি বাংলাদেশের যত প্রতিষ্ঠানগুলো আছে, মিডিয়া হাউসগুলো আছে, তাদের এই ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার। তো বণিক বার্তা 9 বছর ধরে এই অসাধারণ উদ্যোগগুলো নিচ্ছে। সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে বণিক বার্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে এবং এইখানে আমরা চেষ্টা করব আমাদের যে স্মৃতিগুলো, সে আমাদের জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সেগুলো আমরা আমাদের লেখনীর মাধ্যমে নিয়ে আসার জন্য, আমাদের স্মৃতিগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমাদের দীর্ঘদিনের যে আজাদির লড়াই, সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমাদের এই অঞ্চলের যে মূল ন্যারেটিভ, যে বয়ান, সে বয়ানকে বিচ্যুতির পথে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তো সেই অপপ্রয়াসকে ভেঙে সুস্থ ধারার সংস্কৃতি বিনির্মাণ করার জন্য আমাদের অবশ্যই এই ধরনের বইমেলা অনেক বেশি করা দরকার। আমি এই আয়োজনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাদিক কায়েম। আমি এ পর্যায়ে আমরা আবার একজন প্রকাশকের একটু বক্তব্য শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মাহবুবুর রহমান, প্রকাশক আদর্শ। উনি একটু আসবেন, একটু বক্তব্য রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী বক্তা বণিক বার্তার সম্পাদক রিডিং সোসাইটি নিয়ে একটা কথা বলছিলেন। মূলত বাংলাদেশে হচ্ছে যে রিডিং সোসাইটির যে সংকট, দেখা যায় যে এইখানে সম্প্রতি যে গ্লোবাল ইন্ডেক্স, রিডিং যে গ্লোবাল ইন্ডেক্স, সেই গ্লোবাল ইন্ডেক্সে বাংলাদেশ ছিল সবার নিচে। তো এখন এটার জন্য হচ্ছে বাংলাদেশের বিগত সরকারগুলোর দায় আছে। যেসব দেশে হচ্ছে রিডিং সোসাইটি এগিয়ে ছিল বা আছে, তারা হচ্ছে তাদের রিডিং সোসাইটির উন্নয়নে হচ্ছে অনেক ধরনের প্রণোদনা দেয়। তার মধ্যে যেমন ফ্রান্সে আছে যে তারা সরকার প্রত্যেকটা ছাত্রকে $300 একটা কালচার পাস দেয়। এই কালচার পাসের মাধ্যমে তারা হচ্ছে যে কোনো ধরনের বই কিনতে পারে। তো এখন যেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাবলিশিং ইন্ডাস্ট্রি খুবই সংকটময় সময় পার করতেছে এবং সেইখানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে ফেসবুকের কল্যাণে আমাদের যে নতুন প্রজন্মের যে রিলস দেখার যে প্রবণতা তৈরি হয়েছে, সেইখানে হচ্ছে গিয়ে যে এগুলো হচ্ছে সামাজিক উদ্যোগ ছাড়া এখান থেকে আমাদের নতুন প্রজন্মকে ফিরিয়ে আনা একেবারেই অসম্ভব। আর যেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে সেই মুক্তির স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বলতে গেলে যে ফিকশনেরই যে প্রাধান্য ছিল, সাম্প্রতিক সময়ে সেইখানে নন ফিকশনের একটা প্রাধান্য তৈরি হচ্ছে এবং সেইখানে হচ্ছে গিয়ে যে এই বণিক বার্তার এই উদ্যোগটা বিশেষ একটা ভূমিকা পালন করছে বলে আমার বিশ্বাস। এবং বাংলাদেশে অনেক পত্রিকাই আছে এবং তাদের হয়তো সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, লজিস্টিক সক্ষমতা
বণিক বার্তার চেয়ে অনেক বেশি, কিন্তু তাদের কিন্তু বণিক বার্তা যেই দৃষ্টান্তটা রিডিং সোসাইটি তৈরিতে যেই উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা আমি আর কোনো প্রতিষ্ঠানের মধ্যে দেখি নাই। সেই জন্য বণিক বার্তা অবশ্যই আমাদের ধন্যবাদ প্রাপ্য। এখন যেটা হচ্ছে গিয়ে যে এই যে নন ফিকশন বইমেলার মাধ্যমে হচ্ছে গিয়ে যে তরুণ সমাজ, যেটা হচ্ছে মুক্ত বুদ্ধির চর্চা, এটা শুধুমাত্র ফিকশন পড়ে হচ্ছে সম্ভব না। ফিকশন পড়ে হচ্ছে আপনার মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি হবে, কিন্তু আধুনিক সমাজের যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা শুধু ফিকশন পড়ে সম্ভব না। এবং এটাও সত্য যে বাংলাদেশে যেই ধরনের ফিকশনগুলো হচ্ছে সেখানে আমাদের সংস্কৃতির কতটুকু প্রতিফলন আছে। আমাদের সংস্কৃতির যদি যথাযথ প্রতিফলন থাকতো, তাহলে হয়তো আমাদের বাংলাদেশের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, যে সাংস্কৃতিক স্বতন্ত্র, সেগুলো এখনও আমাদের মেইন স্ট্রিম ফিকশন রাইটাররা পুরোপুরি ধরতে ব্যর্থ হয়েছেন, দুই একজন ব্যতিক্রম আছেন। তো যাই হোক, এখন নতুন যুগের যে বাস্তবতা, সেই বাস্তবতায় হচ্ছে গিয়ে যে তরুণ সমাজকে অবশ্যই নন ফিকশন পড়তে হবে। এবং এইখানে বণিক বার্তার এই উদ্যোগে আমি দেখতে পাচ্ছি যে একটা মোটরসাইকেলও আছে, এবং আমি বলবো গিয়ে যে আমি নিজেও হয়তো এখন আমার অনেক পাঠককে রেফার করবো যে যাও গিয়ে দেখো যে তুমি এই পুরস্কারটা পাও কিনা। এবং এটা হচ্ছে একেবারে এই মেলার সবচেয়ে সেলিং পয়েন্ট আমি মনে করবো যে এটাও যদি এই ডেফিনেটলি একটা প্রণোদনা তো রাখতেই হয়। এবং সেটা হচ্ছে গিয়ে যে যদি এই জিনিসটা ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায় এই ইয়েতে ইউনিভার্সিটিতে, যে এই বই মেলায় বই কিনলে তুমি হয়তো এই ধরনের একটা পেতে পারো, মোটরসাইকেল পেতে পারো, তাহলে আমার মনে হয় যে অনেকেই খুব আগ্রহী হবে। পরিশেষে এই মেলার সাথে সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে এবং সমস্ত যারা আয়োজক এবং বিভিন্ন পর্যায়ে যারা বিভিন্ন ধরনের এফোর্ট দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা অনুষদ, যেখানে আমাদের এই মুহূর্তে আমরা আছি, সেই অনুষদের ডিন অফিসের পক্ষ থেকে আমাদের দুইজন সম্মানিত প্রতিনিধিত্ব করছেন। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম, আর একজন আছেন ঢাকা ইউনিভার্সিটি MIS ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রকিবুল হক। আমি একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্যারকে। স্যার, আপনি একটু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। শীতের এই সময়টা সবাই অনেকভাবে উপভোগ করে, আজকে আমরা উপভোগ করব আসলে বইয়ের মাধ্যমে। এটা একটা আনন্দের ব্যাপার। ব্যবস্থাপনা বিভাগ থেকে শুরু করে এখানে 9টা বিভাগ আছে ব্যবসা প্রশাসনে। আমরা খুব আগ্রহ ভরে বণিক বার্তার এই আয়োজনকে আমরা উপভোগ করি, প্রতি বছরই করি, এটা 9ম বছর। আসলে কতটা সাকসেসফুল হয়েছে একটা উদাহরণ বলি। আমরা যারা এই এলাকায় থাকি তাদের মানে ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এখানে আসে। তো আমার মেয়ে আজকে বলছিল যে তোমাদের এখানে মনে হয় আজকে একটা বইমেলা আবার শুরু হচ্ছে, গতবারও এসেছিল, কিছু বই কিনেছে। তো সবাই আসলে এটাকে খুব অন্যভাবে দেখে। আমাদের সকালবেলা আমাদের এখানে পরীক্ষা ছিল, শিক্ষকরা এখানে এসছে, ছাত্রছাত্রীরা এখানে এসছে, এই যে গোছাচ্ছিলেন আপনারা, এগুলো গোছানোর সময় দেখেছে যে প্রচুর বই নিয়ে সবাই দেখছে। কেউ হয়তো ভ্রমণ পিয়াসু আছে, সে ভ্রমণ কাহিনীগুলো দেখছে, কেউ হয়তো বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করছে। একটা বড় জায়গা হচ্ছে যে ক্রিয়েটিভিটি ইনোভেশন বাড়ানোর জন্যে আমাদের বই পড়ার কোনো অল্টারনেটিভ নাই। ইমাজিনেশন গ্রো করবে অনেক কিছু জানার পরপরই। তো আমাদের নতুন যারা পাঠক আছে বিভিন্ন ক্ষেত্রে, তারা অনেক কিছু জানার সুযোগ হয় এই বইমেলার মাধ্যমে। আমি মনে করি ম্যাডাম এই ধরনের অনুষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত বেশি হবে, আমরা আসলে র্যাঙ্কিং, কনভেনশনাল র্যাঙ্কিং না, রিয়েল র্যাঙ্কিংয়ে আমরা আসলে ওই পর্যায়ে পৌঁছতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন ডিন মহোদয় উনি আসবেন, উনি রাস্তায় আছেন এবং বলেছেন যে আপনাদের সবাইকে শুভেচ্ছা দিয়েছেন এই বইমেলায় আসার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্যার। আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশাকে।
আমার সামনে উপস্থিত যারা রয়েছেন, অর্থাৎ এখানে বণিক বার্তা থেকে অনেকে রয়েছেন, এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা শিক্ষা অনুষদ এবং অন্যান্য অনুষদ থেকে রয়েছেন বিভিন্ন শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার সামনে রয়েছেন ডাকসুর নির্বাচিত সদস্যবৃন্দ এবং এর পাশাপাশি লেখক এবং পাঠক এবং প্রকাশক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সময় স্বল্পতা রয়েছে আমাদের, খুব বেশি দীর্ঘায়িত না করি। একটা জিনিসই বলি যে আমি যে সময় আসলে বড় হয়েছি বা আমার যে তারুণ্যের সময় বা কৈশোরের সময়, সেই সময়টা 90-এর দশক। তো 90-এর দশকে আসলে আমরা যারা কিশোর তরুণ যারা ছিলাম, আমাদের খুব বেশি অবসরের কিন্তু তেমন কোনো বিনোদনের খুব বেশি ব্যবস্থা ছিল না। আমাদের ক্ষেত্রে বই পড়া, একটু গান শোনা এবং কিছু খেলাধুলা, এর পাশাপাশি হয়তো টেলিভিশনে দু একটা অনুষ্ঠান, বিটিভির দু একটা অনুষ্ঠান, খুব বেশি অনুষ্ঠান ছিল না, খুব বেশি চ্যানেল ছিল না, সুতরাং ইন্টারনেটও ছিল না। সুতরাং এই সব কিছু দিয়েই আমাদের যে জগৎটা ছিল, সেই জগতে কিন্তু আমাদের মেধা, মনন এবং সব কিছুর যে বিকাশ, সেটার ক্ষেত্রে কিন্তু বই পড়াটাই কিন্তু একটা বইকেন্দ্রিক একটা জীবন ছিল আমাদের। এবং সেই সময় আমাদের যখন শীতের ছুটি হতো কিংবা গ্রীষ্মকালীন ছুটি হতো, আমরা বই পড়তাম এবং বই পড়ে তারপরে বন্ধু বান্ধবের সাথে আলোচনা হতো, সমালোচনা হতো, কে কত আগে কোন বইটা শেষ করতে পারবে। তো এই সময়টা থেকে এখন আমার সন্তানদের সময় যদি আমরা চিন্তা করি, এই সময়টা কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে। তো এই ভিন্নতার ক্ষেত্রে ভালো দিকও রয়েছে, যেমন যে আমরা একটা ইন্টারনেটের একটা ক্লিকে অনেক কিছু আমরা শিখে যেতে পারছি, অনেক কিছু জেনে যেতে পারছি। কিন্তু এর পাশাপাশি যেটা আমার সবসময় মনে হয়, আমি অনেক জায়গাতেই বলি, আসলে আমি আমার আশেপাশে যখন আমার সন্তান, তার বন্ধু বান্ধব বা এদের কিশোরদের দেখি, তখন সেটা দেখে যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যে সংযোগটা, যোগাযোগটা, গল্পটা বা কথাবার্তা, আলোচনা, এই জিনিসটা একটু কমে গেছে। এবং এই আন্তঃব্যক্তিক যে সম্পর্কটা, এটা ভীষণ ভীষণ জরুরি, কারণ এর মাধ্যমে, এই বই পড়ার মাধ্যমে এবং এই আলাপ আলোচনার মাধ্যমে, বইকেন্দ্রিক চিন্তাভাবনার মাধ্যমে যে মেধা মননের যে বিকাশটা হয়, আমার মনে হয় এটার আসলে সেরকম কোনো বিকল্প নাই। এবং সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে বই পড়াটার মাধ্যমে, একটা সত্যিকার অর্থে বইয়ের পাতার মাধ্যমে আমরা আসলে একে অন্যের কাছে যেতে এবং একটা সমাজের সবাই সবার সাথে একসাথে হবার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার মধ্যেও কিন্তু আমরা সংশ্লিষ্ট হই। এটাও কিন্তু একটা ভীষণ একটা জরুরি জিনিস। এবং আমার মনে হয় যে বইয়ের পাতার এই সুন্দর গন্ধ এবং নতুন একটা বই উল্টালে যে ধরনের একটা ফিলিং আসে, আমার সবসময় মনে আছে যে ছোটবেলায় আমি নিউ মার্কেটের সামনে থাকতাম এবং ওখানে আমি আমার বাবার হাত ধরে প্রায় শুক্রবারে যেতাম এবং একটা বই কিনে আসতাম এবং তারপরে বই পড়তাম। বই পড়ে তারপরে হয়তো কথাবার্তা হতো যে এই বইটা আমার কোনো বান্ধবী পড়েছে কিনা। তো এই বিষয়গুলো আসলে সম্পর্ক তৈরি করে এবং একটা মানুষের চিন্তার যে খোরাক, এই চিন্তার খোরাক যোগায়। আর যখন আমরা নন ফিকশন বইমেলার কথা বলছি, এটা ভীষণ জরুরি এই কারণে, তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের আসলে মেধা, মনন, চিন্তা, এগুলোর বিকাশ করার জন্য, এবং যেটা একটু আগে বা বিভিন্ন আলোচনায় যেটা বলা হচ্ছিল যে আমাদের নলেজ বেস ক্রিয়েশনটা, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা, এই জায়গাটা, অর্থাৎ আমাদের বিশ্লেষণী ক্ষমতাটা বাড়ানোর জন্য, বিশ্লেষণী ক্ষমতা এবং ক্রিটিক্যাল থিঙ্কিংটা, প্রত্যেকটা বিষয়ে কিন্তু সপক্ষে বিপক্ষে মতামত আছে এবং এই মতামতগুলো নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক, এগুলো করবার জন্য কিন্তু আমাদের যে নলেজ বেসটা ক্রিয়েট করা দরকার, সেটার জন্য আমার মনে হয় বইয়ের কোনো বিকল্প নেই। তো বিভিন্ন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম থাকতে পারে, ডিজিটাল বইও থাকতে পারে, কিন্তু আমরা যারা পুরোনো দিনের মানুষ, তাদের কাছে আসলে মূল বইটার যে আকর্ষণ, সেই আকর্ষণটার কিন্তু একটা ভিন্ন একটা মাত্রা আছে এবং এর মাধ্যমে আসলে মূলত বর্তমানে আমরা যদি চিন্তা করি যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার, আলোচনা করার এবং এর পাশাপাশি বিনোদনের ক্ষেত্রে একটা সুন্দর
সুন্দর সময়কে নিজে অতিবাহিত করবার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আসলে এই ধরনের আয়োজনের মাধ্যমেই সম্ভব। আমি ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি বণিক বার্তাকে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং আমি বণিক বার্তাকে আরেকটা কারণে একটু ধন্যবাদ জানাই। আমি নিজে যেহেতু অর্থনীতির মানুষ, সেহেতু বণিক বার্তা কিন্তু সবসময় অর্থনীতি নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি যে খুব শক্তিশালী কিছু প্রতিবেদন কিন্তু প্রকাশ করেছে, এবং এই শক্তিশালী প্রতিবেদনগুলো কিন্তু আমাদের আর্থিক খাতগুলোর বিভিন্ন অস্বচ্ছতার কথা, বিভিন্ন সমস্যার কথা, বিভিন্ন দুর্নীতির কথা কিন্তু তুলে ধরেছে, যেই জিনিসটা কিন্তু আসলে আমাদেরকে আরো বেশি কনসাস হতে সাহায্য করেছে এবং সমস্যাগুলোকে চিহ্নিত করতে সাহায্য করেছে। এবং সেদিক থেকেও ধন্যবাদ জানাই, এবং অবশ্যই ধন্যবাদ জানাই যে আমাদের ব্যবসা শিক্ষা অনুষদ তারা বিভিন্ন সময়ের মতো এবছরও আয়োজনটি করেছে। এবং এই আয়োজনে আমরা জানি যে এই ধরনের আয়োজনে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় থাকে, সেই বিষয়গুলো ওনারা সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করেছে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং বণিক বার্তাকে ধন্যবাদ জানাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য, আমাদের শিক্ষার্থীদের পাশে থাকার জন্য, আমাদের শিক্ষার্থীদের পড়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং সেটা আসলে আমাদের সার্বিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বড় ধরনের একটা কন্ট্রিবিউশন হিসেবে আমরা মনে করি। আর যারা এখানে পাঠক রয়েছেন, লেখক রয়েছেন, প্রকাশক রয়েছেন, তাদের কাছে ধন্যবাদ আপনাদের বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আসার জন্য, এবং আপনারা পরবর্তী কয়েকটি দিনও আসবেন, বই কিনবেন, বই পড়বেন এবং অন্যদেরকেও বই পড়ায় উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। আমাদের মাঝে বিলম্ব হলেও উপস্থিত হয়েছেন, স্যার এসে পৌঁছতে পেরেছেন, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজল হক স্যার। স্যার, আমরা আপনাকে অনুরোধ জানাবো আপনি মঞ্চে আসবেন, আপনার বক্তব্য রাখবেন, খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, এবং তারপরে আমরা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করব। স্যার, আপনি একটু কষ্ট করে আসবেন মঞ্চে। উপস্থিত সুধীবৃন্দ, প্রথমেই আমি আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বণিক বার্তা পত্রিকার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কমার্স ফ্যাকাল্টির সহযোগিতায় এই যে বই মেলার আয়োজন প্রতি বছর করা হয়, বোধহয় এর শুরু থেকেই আমি এই অনুষ্ঠানে আসি, যোগদান করি, কথাও কিছু কিছু বলি। এটা খুব আনন্দের কথা যে নন ফিকশন বইমেলা। নন ফিকশন মানে এটা কবিতা এখানে নেই, গল্প নেই, উপন্যাস নেই, নাটক নেই, এবং কাহিনীমূলক কিছু নেই। চিন্তামূলক, গবেষণামূলক যে বইপত্র সেইগুলো আছে, প্রবন্ধ বলেন, গবেষণা ইত্যাদি, যেগুলোতে সরাসরি মানুষের চিন্তা ব্যক্ত হয়। এবং এই চিন্তার চর্চা পৃথিবীর যে দেশে যত বেশি, যে জাতির মধ্যে তত বেশি, সেই জাতি তত উন্নত। দর্শন, বিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান ইত্যাদি নানা বিষয়, মনোবিজ্ঞান, তাছাড়া মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, এইগুলো এই নন ফিকশন বইয়ের মধ্যে থাকে। এবং কবিতা, গল্প, উপন্যাস যেরকম গুরুত্বপূর্ণ, নন ফিকশন এই যে বই, এগুলো তার চাইতে একটুও কম গুরুত্বপূর্ণ নয়। পাশ্চাত্য জগতে এই ধরনের চিন্তামূলক, গবেষণামূলক বিষয়ই সর্বোচ্চ গুরুত্ব লাভ করে। আমাদের দেশেও ধীরে ধীরে এই চিন্তার দিকে যাবে আমাদের লেখকদের মন, পাঠকদের মন, এবং আমরা আশা করি ভবিষ্যতে আমাদের যাত্রা আরও দ্রুততর গতিতে উন্নতির দিকে হবে। এই নন ফিকশন বইয়ের মেলা বণিক বার্তা পত্রিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টি যুক্তভাবে করছে। আমরা তাদেরকে অভিনন্দিত করি, তাদের এই প্রচেষ্টা আমাদের জাতীয় জীবনে সফল হোক, এইটাই আমাদের সকলের কামনা। ধন্যবাদ। স্যার, আপনি মঞ্চ থেকে নামবেন না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম। স্যারকে আমি অনুরোধ জানাবো অন্যান্য সব অতিথিদের সবাইকে সঙ্গে নিয়ে মঞ্চে আসার জন্য এবং অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করার জন্য। স্যার, আপনি নামবেন না স্যার।
রেডি? আমরা একটু করতালিও দিব। 1 2 3। এবার আর আটকে যায়নি, গতবার আটকে ছিল। স্যার ওসমান ইমাম স্যার যদি স্যার দাঁড়ায় থেকে 1 মিনিট একটু বলে দেন। আই এম সরি ফর বিং লেট, কারণ হলো সকালে প্রতিষ্ঠান ছিল, আমরা পিছিয়ে নিয়েছি। আমি একটা ব্যাংকের ম্যানেজমেন্ট এমটিও পজিশনের রিক্রুটমেন্টে আহ্বায়ক ছিলাম, তো 1/3 করে আসছি, 2/3 করি নাই, তাও চলে আসছি কারণ আমাকে আরও যেতে হবে। তো অ্যাগেন সরি, আমি জানতাম যে ফয়েজ স্যারকে আমি মেসেজ দিয়েছিলাম যে আমরা 4:30টার মধ্যে আসতে পারবো, আমি অ্যাগেইন এটাতে, বাট এইটা হলো নবম যৌথ উদ্যোগে বণিক বার্তা এবং বিষয় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে নবম নন ফিকশন মেলা হতে যাচ্ছে। এটা প্রতি বছরই হয়, যদিও 15 সাল থেকে শুরু হয়েছে, সব সময় করা যায়নি, বাট এখন আমাদের ইচ্ছা যে এই সামনে থেকে প্রতি বছরে আমরা এটা করব। আর একটা জিনিস বলবো যে নন ফিকশন মেলায় কিন্তু ইজ কন্টিনিউয়াসলি গ্রোয়িং, বাড়ছে, মানে গ্রোথ আছে আমাদের। কিসের গ্রোথ? পাঠকের গ্রোথ হচ্ছে, মানে বইয়ের সেল এবং পাঠকের গ্রোথটা হচ্ছে, এবং সেটা আমরা এই জন্য আরও আশাবাদী যে এই জায়গায় এই গ্রোথটা যদি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু উই ক্যান রিচ মোর পিপল মোর। আমাদের সাহিত্য প্রকাশনা 39 ইনস্টল হ্যাজ বিন গিভেন, 39টা ছিল কিন্তু আরও বেশি ছিল, আমরা কিছু শর্টকাট করে যে নতুনদেরকে, আমি আবার বলেছি যে নতুন প্রকাশনাকে অ্যাটলিস্ট 10%, 9টার মধ্যে 3টা দিতে হবে, মানে আমরা রাখবো, নইলে এটাকে রোটেট করাবো। এটা না করলে অনেক, এখানে আমাদের 39-40টা বেশি করা যায় না, তো এটা আমরা রাখছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে 25% ছাড় দেওয়া হচ্ছে অন দ্য প্রাইস, এবং সেই টোকেন থেকে রাফেল ড্র আছে, এটা একটা বড়। দ্বিতীয় হলো একদম সমাপনী ইয়েতে আমাদের 4টা গ্রন্থ পুরস্কৃত হবে বাই দ্য জুরিটা যে ক্রাইটেরিয়াতে আমি যেভাবে করবে সেটা শেষ দিনই, আমরা এখন কিছু বললাম না, ওটাই তখন আপনাদের সামনে উপস্থাপিত করা হবে যে কি ক্রাইটেরিয়াতে এই জুরিরা 4টা নন ফিকশন বইকে সম্মাননা করবে। আমি উইথ দ্যাট এটা উত্তরোত্তর হয়। এখানে আমাদের মধ্যে প্রফেসর আবুল হাশেম ফজলুল হক আমাদের বাংলা একাডেমির, আর আমাদের বাংলা একাডেমির সভাপতি, অ্যান্ড আমাদের প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন আসামি বিদিশা, তো ওনারা উপস্থিত, ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ওই অর্গানাইজার প্রত্যেকে। আমাদের প্রফেসর ফায়েজ স্যার বাইরে, ঢাকার সিটি বাইরে আসার কথা ছিল, যাই হোক ওনাকেও যে সম্মতি দিয়েছিল সেই জন্য আবার ধন্যবাদ জ্ঞাপন করছি উইথ দ্যাট। আর আমাদের এখানে মনে হয় ডাকসুর সভাপতি, সহসভাপতি ভিপি আর অন্যরা আছে। তো এখন আমাদের এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়, ডাকসুর নেতৃবৃন্দ বা ছাত্রদের প্রতিনিধি আর আমাদের এই কর্মকাণ্ড আমরা একটু মিশ্রণ করার চেষ্টা করছি, যাতে সবার মধ্যে একটা হারমোনি ক্যান ক্রিয়েট। আমরা এইটা বলে আজকের এইটুকু আপনাদেরকে অ্যাগেইন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠান শেষ। হ্যাঁ, পরশুদিন আবার দেখা হবে 12 তারিখে আমাদের সমাপনী অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে।